নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা অবসর ঘোষণা করে দিয়েছেন টি-20 থেকে, এবং তারপরে আমরা কালকে রবীন্দ্র জাদেজা তাকেও অবসর ঘোষণা করতে শুনেছি। তো সেখানে তাদের বিকল্প ভারতীয় টিমে কারা হতে চলেছে, কারা সেই জায়গাতে সুযোগ পেতে পারে, কারা কারা অপশান আছে যাদের দিকে আমরা ভবিষ্যতে দেখতে পারি। রোহিত বা বিরাটকে তো রিপ্লেস করা সোজা কথা না, কারণ তারা লেজেন্ড এবং এত বছর ধরে আমাদের ভারতীয় ক্রিকেটকে এইভাবে সার্ভ করেছে। বাট কারা অপশান আছে ভবিষ্যতে আমরা কাদের দিকে তাকাতে পারি, তাদের নামগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে পাশের দেশ থেকে কান্নার আওয়াজ কিন্তু বেশ বেড়েছে ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবার পর, তারা আর বাপ খুঁজে পাচ্ছে না। তো সেখানে তারা এখন অজুহাত দিতে শুরু করেছে। কি অজুহাত দিচ্ছে এবং সেটা কতটা হাস্যকর সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। লাস্টের দিকে একটু ট্রলিং হবে আর কি। তো এনজয় করো ভিডিওটা, লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত যদি আমরা ভারতীয় টিম নিয়ে কথা বলি, সেখানে কিন্তু অবভিয়াসলি বিরাট কোহলি, রোহিত শর্মা তারা কিন্তু টি-20 বিশ্বকাপ জেতার পরই অ্যানাউন্স করে দিয়েছিল যে তারা আর এই ফরম্যাটে ভারতের হয়ে খেলবেন না। তো সেখানে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন, এবং সেই নিয়ে আমি যখন এর আগের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে জাদেজাকে নিয়েও আলোচনা করেছিলাম যে জাদেজারও হয়তো ভারতীয় টি-20 টিমে আর কোনো ভবিষ্যৎ নেই। তার কারণ হচ্ছে জাদেজা অবভিয়াসলি একটা সময় অনেক কন্ট্রিবিউট করেছে, বাট বর্তমান সময়ে অক্ষরকে তার থেকে বেটার টি-20 প্লেয়ার মনে হয়, এবং অক্ষর জাদেজা একই টাইপের অ্যাট্রিবিউট নিয়ে আসে। সেখানে দুজনকে একসাথে টিমে খেলিয়ে সেরকম বিশাল কোনো লাভ হয় না। যদিও এইবারে খেলেছে এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, বাট জাদেজার সেরকম কোনো ইম্প্যাক্ট ছিল না। সেই তুলনায় অক্ষরের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। সেখানে জাদেজার জায়গাতে যদি ইন্ডিয়া একজন অলরাউন্ডার নিয়ে আসতে পারে, এমন কোনো অলরাউন্ডার যে ব্যাটিংয়ে বেশি ভ্যালু অ্যাড করবে, অথবা এমন প্লেয়ার যে কিন্তু বোলিংয়ে বেশি ভ্যারিয়েশন অ্যাড করবে, তবে অলরাউন্ডার দরকার। সেখানে কিন্তু রিয়ান পারাগ বা তিলক ভার্মা সেই টাইপের প্লেয়ারদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে তারা কিন্তু অফ স্পিন করতে পারে, মানে সেটা একটু অন্য ধরনের স্কিল যেটা টিমের মধ্যে ভ্যারিয়েশন বাড়াতে পারে এবং ব্যাটিংয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। আর বোলিং অলরাউন্ডার টাইপের কাউকে দেখতে গেলে সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরের উপর কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। সেও কিন্তু ভালো অফ স্পিনার যে ব্যাটিং করতে পারে। এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা আগেই করেছিলাম। বাকি যদি আমরা কথা বলি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদেরকে কারা এবার টি-20তে রিপ্লেস করবে, 2026 টি-20 বিশ্বকাপের জন্য প্ল্যানিং কি হবে, এবং সম্ভবত গৌতম গম্ভীর ভারতের কোচের দায়িত্ব নেবে জিম্বাবুয়ে সিরিজের পর। যদিও এখন অবধি সেটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, তবে গৌতম গম্ভীর ইয়ংস্টারদের নিয়ে ভালো কাজ করতে পারে এবং তার হাতেই কিন্তু ভবিষ্যতের ভারতীয় টিমটা তৈরি করার দায়িত্ব থাকবে। এবং সেখানে 2026 টি-20 বিশ্বকাপকে টার্গেটে রেখে যে দুজন প্লেয়ারকে কিন্তু মেনলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করা যেতে পারে। মেনলি কিন্তু টপ অর্ডারের প্লেয়ার লাগবে, তো যেহেতু কোহলি, রোহিত শর্মা দুজনই ওপেন করছিল, সেখানে কিন্তু আমার মনে হয় আর কি রোহিত শর্মা তার কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে যশস্বী জয়সওয়াল। তার কারণ হচ্ছে রোহিত যে আলট্রা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা নিয়ে এসেছিল, ওই টাইপের একটা প্লেয়ার দরকার যে কিন্তু টেকনিক্যালিও স্ট্রং হবে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভলি ব্যাটিং করতে পারবে, এবং সেটা বর্তমান সময়ে জয়সওয়াল খুব ভালো করতে পারে এবং ট্যালেন্ট তার প্রচুর আছে। এবং অলরেডি সে কিন্তু ভারতের টি-20 টিমের প্ল্যানিংয়ে আছে, বিশ্বকাপেও গেছিল, সুযোগ হয়তো পাইনি, বাট তাকে তো রেডি করা হচ্ছে, আমরা বুঝতেই পারছি। তো সেখানে কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট রোহিত শর্মার কিন্তু যশস্বী জয়সওয়ালই হতে পারে। তার ওই অ্যাগ্রেসিভ ইন্টেন্ট সেটাকে বজায় রাখতে হবে, এবং অ্যাকচুয়ালি এগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট। মানে জয়সওয়াল ক্লিক করে গেলে নেক্সট 13 বছর 14 বছর আমাদের আর ভাবতে হবে না একটা ওপেনিং স্পট নিয়ে। এবং রোহিতের রিপ্লেসমেন্ট যদি জয়সওয়াল হতে পারে, বিরাটের রিপ্লেসমেন্ট কে হতে পারে, সেখানেও একটা প্লেয়ারকে ইন্ডিয়ান টিম অলরেডি রেডি করছে। এবার তার টি-20 খেলাটা ভারতীয় টিমকে কতটা শ্যুট করবে জানি না, তাকেও একটু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে। যদিও সে খেলতে পারে সেইভাবে, আমরা জানি সেটা, বাট হয়তো আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পারফেক্ট কোহলির রিপ্লেসমেন্ট কিন্তু সে হতে পারে। তার নাম হচ্ছে শুভমান গিল, আরও একজন ট্যালেন্টেড প্লেয়ার, টেকনিক্যালি ভীষণ স্ট্রং, এবং তাকে নিয়েও নতুন করে কিছু বলার নেই। আইপিএলে অলরেডি সে খেলা দেখিয়েছে, একবার অলরেডি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গিয়েছে আইপিএলে, এবং তার সঙ্গে সঙ্গে তার তো ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্নই নেই। তো সেখানে শুভমান গিল কিন্তু পারফেক্ট বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হতে পারে। তো হয়তো ভবিষ্যতে আমরা টি-20তে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এই কম্বিনেশনটাই বেশি দেখতে চলেছি, এবং সেটা হয়তো টি-20 সিরিজ জিম্বাবুয়ের এগেনস্টে দিয়েই শুরু হয়ে যাবে। বাকি অপশন কারা আছে যাদেরকে আমরা ব্যাকআপ হিসেবে দেখতে পারি, তো সেখানে শুভমান গিল ছাড়াও আরেকটা প্লেয়ার আছে যে ওই টাইপের সেম স্কিল সেট নিয়ে আসে, যদিও সে ইয়ংস্টার না, বয়স ভালোই হয়েছে, তার নাম হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। তো সেখানে গিল না চললে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় তাকে কিন্তু ট্রাই করা যেতে পারে। সেও কিন্তু রীতিমতো একজন ভালো টি-20 প্লেয়ার আমরা জানি। এবং আরও একজন ওপেনার আছে যে কিন্তু রিসেন্টলি আইপিএলে ভালো খেলেছে, শুভমান গিলেরই বন্ধু, তার নাম হচ্ছে অভিষেক শর্মা। তো অভিষেক শর্মাকেও কিন্তু ট্রাই করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমি ব্যাপারটাকে এইভাবে দেখছি যে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসেবে শুভমান গিল মেন অপশন, তার পাশাপাশি ব্যাকআপ হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়, এবং রোহিত শর্মার দিকে সেখানে জয়সওয়াল একটা অপশন, এবং তার পাশাপাশি ব্যাকআপ হচ্ছে অভিষেক শর্মা, কারণ দুজনই অ্যাগ্রেসিভ
অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করে, এবং উল্টো দিকে যদি আমরা দেখি যে শুভমান গিলের খেলা বা ঋতুরাজ গাইকোয়াডের খেলা, তারা টেকনিক্যালি স্ট্রং, দরকারে অ্যাঙ্কর ইনিংস প্লে করতে পারে, সেই টাইপের অ্যাট্রিবিউট কিন্তু নিয়ে আসে। তো এই অপশানগুলো আছে, এবং হতে পারে যে আমরা কিন্তু অনেক ম্যাচে তোমার ঋতুরাজ গায়কোয়াড আর অভিষেক শর্মাকে ওপেন করতে দেখবো নেক্সট 1 বছর, কারণ ইন্ডিয়া কিন্তু প্রচুর টেস্ট ম্যাচ খেলবে এবং তার সঙ্গে টি-20 ম্যাচ খেলবে, এবং সেই জায়গাতে যারা বড় বড় টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে, বাংলাদেশের সঙ্গে আছে, নিউজিল্যান্ডের সঙ্গে আছে, তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে আছে, তাদেরকে হয়তো টি-20তে রেস্ট দেওয়া হবে, কারণ টেস্ট সিরিজগুলো কিন্তু পরপরই আছে। আর টেস্ট খেলতে গেলে জানোই যে ফিটনেস কিন্তু অনেক লাগে, ইনজোর্ড হওয়ার সম্ভাবনা বাড়ে। তো সেখানে মাঝখানে যে টি-20 সিরিজগুলো আছে তাতে কিন্তু শুভমান গিল বা জয়সওয়াল, যারা কিন্তু টেস্ট টিমের রেগুলার সদস্য, তারা হয়তো রেস্ট পেতে পারে, এবং আমরা হয়তো অনেক ম্যাচে অভিষেক শর্মা এবং তার সঙ্গে হয়তো ঋতুরাজ গায়কোয়াড তাদেরকে ওপেন করতে দেখতে পেতে পারি। ইভেন ঋষভ পন্থকেও অ্যাজ এ ওপেনার ট্রাই করতে পারে, যদিও ঋষভও তো টেস্ট টিমের সদস্য থাকবে, তো সেও হয়তো খুব বেশি টি-20 লাস্ট মানে পরের 1 বছর খেলবে না, 2026-এর প্ল্যানিংয়ে অবশ্যই থাকতে পারে সেটা। তো এই অপশানগুলো কিন্তু বর্তমানে আছে, যারা কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রিপ্লেস করতে পারে, যেখানে অবভিয়াসলি রোহিতের জায়গায় আমরা জয়সওয়ালকে সম্ভবত দেখতে পাবো, এবং সেখানে তার পাশাপাশি হয়তো অভিষেক শর্মাকেও রেডি করা হবে, এবং সেম কিন্তু বিরাট কোহলির পরিবর্তে হয়তো শুভমান গিলকেই মেন প্রায়োরিটি দেওয়া হবে, এবং তার পাশাপাশি হয়তো ঋতুরাজ গায়কোয়াডকে তৈরি করা হবে। বাকি যদি আমরা জাদেজার কথা বলি, সেখানে বললামই যে অক্সর চলে এসেছে, এবং তার পাশাপাশি হয়তো একজন আমরা অফ স্পিন অলরাউন্ডার সেরকম কাউকে রেডি হতে দেখতে পেতে পারি, যেখানে ওয়াশিংটন সুন্দর একটা বড় কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে। তার পাশাপাশি কিন্তু রিয়ান পারাগ বা তিলক ভার্মার মতো প্লেয়াররাও আছে, যাদের উপর বিসিসিআই ইনভেস্ট করতে পারে। এরপর যদি আমরা কথা বলি কিছু ট্রলিং নিয়ে, তো কিছু লোক তারা তো বাপ বদলে বদলে আর বাপ খুঁজে পায়নি, তার কারণ তারা প্রথমে অস্ট্রেলিয়াকে বানিয়েছিল, তারপর বানিয়েছিল তোমার ইংল্যান্ডকে, তারপর বানিয়েছিল সাউথ আফ্রিকাকে, ইভেন কলাগাছকেও বাবা বানিয়েছিল, বাট লাস্ট অব্দি ইন্ডিয়া এসে ট্রফি জিতেছে। তো সেখানে তারা এবার কি বলবে তো বুঝতে পারছে না, এবার তারা এতই ছেঁচরা যে আবার আইসিসি চুর, ইন্ডিয়া চুর, আমচুর, চানাচুর শুরু করে দিয়েছে। এবার সেখানেই বলা হচ্ছে নাকি বাউন্ডারি রোপ মুভ করিয়ে দেওয়া হয়েছে বলে এই ফটোগুলো ভাইরাল করা হচ্ছে। এবার এটা কি লেভেলের অশিক্ষিত, চরম লেভেলের অশিক্ষিত না হলে কিন্তু এইরকম কথাবার্তা কেউ বলে না। একটা সাধারণ জ্ঞান নেই যে একটা মাঠে কিন্তু অনেকগুলো পিচ থাকে, এবং পিচ ওয়াইজ কিন্তু মাঝে মধ্যে বাউন্ডারি এগোনো পেছনো হয়, এবং হয়তো আগে কোনোদিন কোনো ম্যাচ হয়েছিল অন্য পিচে, যেটার জন্য হয়তো বাউন্ডারি একটু এগিয়ে ছিল, এবং সেই কারণে ঘাসের প্যাচটা তৈরি হয়ে আছে। তাদের দাবি যে ইন্ডিয়া নাকি তোমার ওই ছড়িয়ে দিয়েছিল বাউন্ডারি রোপটা, সেই কারণে সূর্যকুমার মিলারের ক্যাচটা ধরতে পেরেছে। মানে তাদের দাবি হচ্ছে যখন হার্দিক পান্ডিয়া বলটা করলো, মিলার মারলো, সূর্যকুমার যাদব বুঝতে পেরে গেল যে ওখানেই বলটা আসছে, এবং সেখানে সূর্যকুমার যাদব বলটা যখন আর কি আকাশে ছিল, তখন বাউন্ডারি রোপটা একটু পিছিয়ে দিল হাতে করে, তারপর উঠে দাঁড়ালো, তারপর একটা ওরকম ব্রিলিয়ান্ট ক্যাচ লুবলো। আলাদাই ভাই লজিক, এমনি এমনি বলে না যে পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না করলে হয় ওইটা আর কি। এবং তার সঙ্গে সঙ্গে ভাই জয় শাহ এসে ওই রকম সূর্যকুমারের একটা অসাধারণ ক্যাচ, যেখানে মানে ব্যালেন্স বজায় রাখাটাই ইম্পসিবল ব্যাপার, সেখানে জয় শাহ এসে হেল্প করলো সূর্যকুমারকে, ইনভিনসিবল হয়ে এসে। এইসব লজিক তাদের, মানে যে দুটো দেশ বেশি কান্নাকাটি করছে সেই দুটো দেশের যদি কোনো একটা প্লেয়ার ওরকম ক্যাচ নিয়ে দেখাতে পারে, মানে কি বলবো, সেই সামর্থ্য কারো নেই, অথচ তারা সূর্যকুমারের ক্যাচ নিয়ে বলছে যে বাউন্ডারি রোপ পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, ক্যাচ নেবার আগে সূর্যকুমার পিছিয়ে দিয়ে তারপর ক্যাচ নিয়েছে। আলাদাই লজিক, কালকে থেকে দেখছিলাম ভাই এদের এই অশিক্ষিত লজিকগুলো। এবার এদেরকে তো লজিক দিয়ে বুঝিয়ে কাজ নেই কিছু, তো একটা এক্সাম্পল দিচ্ছি। এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আব্বু টিম, যারা ভারতীয় হেটার্স তারা তো মেনলি এই টিমটা কি আব্বু বানায় পাশের দেশ থেকে, তো তাদেরকে বলছি দেখো তোমাদের আব্বু টিম ফিল্ডিং করছে, এবং সেখানে বাউন্ডারি লাইনের আগে কিন্তু এরকম ঘাসের প্যাচ আছে, এবং সেটা আরও ডিপ আছে, তো সেখানে তারাও চিটিং করেছে, তো সেই নিয়ে কথা বলো। বাট ওটা চিটিং না, ওটা কি ব্যাপার সেটা আগেই বললাম, যে মাঝে মধ্যে কিন্তু বাউন্ডারি রোপ এগোনো পেছনে হয়, যেই কারণে ঘাসের প্যাচ তৈরি হতে পারে, হয়তো অন্য কোনো ম্যাচে বাউন্ডারিটা একটু আগে ছিল। এবং মাঠের মধ্যে ভাই অত ক্যামেরা থাকে, অত লোক দেখছে, সাউথ আফ্রিকার প্লেয়াররা আছে, আর তার মধ্যে এসে নাকি বাউন্ডারি মানে ছড়িয়ে দিয়েছে, কী সব লজিক, তাও ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে। ইভেন কালকের যে স্লোভাকিয়া বনাম ইংল্যান্ডের ইউরো কাপের ম্যাচ হচ্ছিল, সেখানে পর্যন্ত মাঠের মধ্যে একটা ঘাসের প্যাচ এরকম তৈরি হয়ে আছে, তার মানে সেখানে কি বাউন্ডারি রোপ ছিল আগে? তো এদেরকে লজিক দিয়ে তো বোঝানো সম্ভব নয়, তো একটু এক্সাম্পল দেখালাম। আর একটা ব্যাপার নিয়েও দেখছি কথা হচ্ছিল যে সূর্যকুমার নাকি যখন ক্যাচ নিচ্ছে বাউন্ডারির সঙ্গে নাকি তার পা একটু ঠেকে গিয়েছে। আরে মূর্খ, ওটা বাউন্ডারি লাইনের সঙ্গে সূর্যকুমারের পা ঠেকেনি, স্পাইক পরে খেললে ওরকম ঘাসের একটু একটু কিন্তু ঘাস নিচে থেকে উঠে যেতে পারে, সেই ঘাসটা উঠছে, সেটাকেই এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেখানো হচ্ছে যেন পা ঠেকে যাচ্ছে, যেখানে বাউন্ডারি থেকে পা অনেক দূরে ছিল। তো যাই হোক, কিছু তো একটা ওদের লাগবে লজিক, যেই নিয়ে ওরা তর্ক করতে পারবে, কারণ এমনিতে তো বাবা খুঁজে না পেয়ে ভীষণ কষ্টে আছে। তো এগুলো বলছে, তাই একটু আমিও ট্রল করে দিলাম, বাট বেশি কথা বলার ওদের নিয়ে ইচ্ছা নেই। তো সেখানে তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।